এক কাপ গরম চা, ঠান্ডা হাওয়ার ছোঁয়া আর পাহাড়ের বুক জুড়ে একরাশ শান্তি। শহরের গরম আর কোলাহল পেরিয়ে যখন এমন এক জায়গা খুঁজে পাওয়া যায় তখন মনে হয় সময়টা যেন এখানেই থেমে থাক। একটু আলাদা, তাই তো? শহরের তাড়াহুড়োকে পেছনে ফেলে আজকে এসে পৌঁছেছি আমরা এমনই এক জায়গায় যেখানে প্রকৃতি নিজেই কথা বলে। চিনতে পারছেন না তো? ঠিক আছে, চলুন রহস্যটা আর বেশি লম্বা টানছি না। আজকে আমরা আছি পানবু বলে একটা ছোট্ট গ্রামে, যেটা কিন্তু এখনকার সময়ের একদম একটা অফবিট ডেস্টিনেশন এবং কলকাতার গরম, তাড়াহুড়ো, ওখানকার ব্যস্ততা জীবন ফেলে দুদিনের জন্য কিন্তু এখানে টুক করে আসাই যায়। একটা নিস্তব্ধতা, যে নিস্তব্ধতায় মিশে আছে পাখির ডাক, পাহাড়ি বাতাসের সুর আর গাছের পাতার ফিসফিসানি। আচ্ছা, পাহাড় মানেই কি দার্জিলিং আর গ্যাংটক? কিন্তু জানেন কি, নর্থ বেঙ্গলের সবুজ ছায়ায় লুকিয়ে থাকা এমনই এক স্বর্গ হলো পানবু, যার সৌন্দর্য একবার দেখলে মন কেড়ে নেবে চিরকালের জন্য। গত 28শে মার্চ 2025 এমনই এক জায়গায় নিজেকে হারিয়ে ফেলতে সন্ধে 8টায় আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম, আর এই গল্প রইল আজকের ভিডিওতে। গাড়ি রেডি, আমাদের জার্নির জন্য রেডি, আর এখন বাজে ঘড়িতে 8টা 10। টিম পুরো রেডি হয়ে গেছে একদম। এই সেই টিম যারা পুরুলিয়ার সিরিজ দেখেছেন, এই হচ্ছে সেই টিম যারা আমাদের সাথে পুরুলিয়া ট্রিপ করেছিলাম। আবার সেম টিমের সাথে, সেম গ্রুপের সাথে আমাদের কিন্তু আবার জার্নি টুয়ার্ডস অফবিট নর্থ বেঙ্গল। আমাদের চ্যানেলের নাম তো পাল্টে এখন দেখতে পাচ্ছি ট্রাভেল উইথ অনহবিক ছেড়ে এখন ট্রাভেল উইথ অনহবিক অ্যান্ড চক্রবর্তী রাখতে হবে। তোমাদের সঙ্গে যা ট্রিপ শুরু করেছি, একটার পর একটা ট্রিপ করে যাচ্ছে দাবাই। এই লাস্ট পুরুলিয়া শেষ করে আসলাম, আবার এখন অফবিট নর্থ বেঙ্গল। আবার যেতে যেতে আবার একটা প্ল্যান চলছে আমাদের। তো এখন যেতে হবে এখান থেকে শিলিগুড়ি হয়ে সেবক ক্রস করে যেতে হবে পানবু। এখন তো জ্যামে জাস্ট আটকে আছি। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স নেই করে ওই 560 কিলোমিটার বা এরকম আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স আছে। যদি কেউ আমায় বলে একটা ভালোবাসার গল্প লিখতে পারবে, আমি বলবো একটা নয়, হাজারটা ভালোবাসার গল্প লেখা যায় রাস্তার ধুলো আর সবুজে ঘেরা পাহাড় দিয়ে, যখন গন্তব্য নর্থ বেঙ্গল আর জার্নি শুরু হয় কলকাতা থেকে। পাহাড়ের ডাক আসলে কেউ অবহেলা করতে পারে না। ওই মেঘ ছোঁয়া চূড়া যেন জীবনের আসল প্রেম। আমাদের গাড়ির চাকা ঘুরছে আর প্রতিটা কিলোমিটার দিচ্ছে এক নতুন অভিজ্ঞতা। রাতের অন্ধকারে নিস্তব্ধে উত্তরবঙ্গের দিকে ছুটে চলেছে আমাদের স্বপ্নের গাড়ি। যেহেতু রাতে খেয়ে বেরোনো হয়নি, কিছুক্ষণ যাওয়ার পর ফার্স্ট হল দিলাম ডিনার করার জন্য। বাড়ির থেকে 210 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে এসেছি পাপ্পুদা ধাবা। এবং রাস্তা তো এখন অন্ধকার, ওর জন্য বেশি শর্টসও আমরা নিতে পারছি না, কিন্তু রাস্তা কিন্তু অসাধারণ। এখন অলমোস্ট ঘড়িতে 12টাই বলা যেতে পারে, কিন্তু রাস্তাতে কোনো অসুবিধা হয়নি। রাস্তা যথেষ্ট সুন্দর, একদম অপূর্ব হাইওয়ে, জোরে একদম গাড়ি চালিয়ে আমরা এখানে এসেছি একটু পেট পুজো করতে। তো চলুন ভেতরে যাওয়া যাক, খাওয়া দাওয়া করে তারপর আবার চলবে জোর কদমে জার্নি। আমাদের এই টোটাল 4 ঘন্টার জার্নিতে এটি হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেক, ফার্স্ট হল্ট বলা যেতে পারে। এর আগে মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম ওই জল টল খেতে, একটু কফি খেতে, কিন্তু এই ফার্স্ট বড় কিছু ভারী খাবার খাওয়ার হল্ট। মারাত্মক খিদে পেয়ে গেছিলো, 12টা বেজে গেছে। আমরা তো সন্ধ্যেবেলা কিছু খেয়ে বেরোয়নি সবাই। অলরেডি এখানে ডিনার তো অর্ডার করা যায়, তার আগে চিকেন পকোড়া অর্ডার করা হয়েছে। কেউ বলবে রাত 12টা বাজছে, দেখুন চারিদিকে কি জমজমাট, মানে সেই ভাইবটাই তৈরি হয়ে গেছে ঘুরতে যাওয়ার। একদম। আর ওয়েদারটা কিন্তু ভালোই ঠান্ডা আছে এখানে। এখন টেম্পারেচার খুব বেশি হবে না, এখন টেম্পারেচার তো হার্ডলি ওই 21-22 ডিগ্রি টেম্পারেচারই হবে। ভালোই ঠান্ডা লাগছে। আমাদের ভেতরে এসির অপশান থাকা সত্ত্বেও আমরা কিন্তু এসি নিইনি। ভেতরে এসির অপশান থাকা সত্ত্বেও আমরা কিন্তু এসি নিইনি।
আহা হা হা, সেই বাটার তরকা, যদি এবার মাটন, আগেরবার চিকেন খেয়েছিলাম, আর বাটার তন্দুরি রুটি। আগেরবার কিন্তু মেঘালয় ট্রিপের কলকাতা টু জলপাইগুড়ি এপিসোডে আমরা পাপ্পুদা ধাবাতেই খেয়েছিলাম, এবং তখন খেয়েছিলাম চিকেন তরকা উইথ এক্সট্রা বাটার, আর এবার হচ্ছে মাটন তরকা উইথ এক্সট্রা বাটার। বাটারের স্মেলে আর পারা যাচ্ছে না অ্যাজ ইউজুয়াল। আমাদের ওই জলপাইগুড়ি যাওয়ার ভিডিওতে কিন্তু ডিটেলড রোড কেমন কন্ডিশন সেটা কিন্তু দেওয়া আছে, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে ডিটেল ভিডিওটা ওখানে গিয়ে দেখতে পারেন। তো এখন কথা না বাড়িয়ে, বেশি বকবক না করে, খাওয়াতে কনসেন্ট্রেট করে খাওয়াটাকে খাই। এটা দেখো, সত্যি খাও, খেয়ে দেখো, দারুণ দারুণ টেস্ট। পাক্কা 1 ঘন্টার একটা ব্রেক, ভালো মতোই ব্রেক, লম্বা চওড়া ব্রেক। এবারে আমাদের এখান থেকে আবার জার্নি স্টার্ট হচ্ছে। এখান থেকে মোটামুটি আমাদের মালদা ওই 110 কিলোমিটার মতো, আর শিলিগুড়ি 350 কিলোমিটার মতো। শিলিগুড়ি ঢুকতে ঢুকতে মনে হয় সকাল হয়ে যাবে, হয়তো ইসলামপুর যেতে যেতেই হয়তো আলো ফুটে যাবে। এখন আর ব্রেক টেক তেমন নেওয়ার কোনো ইচ্ছা নেই, দেখি দাবাই যদি মাঝখানে আবার ওই কফি টফি খাওয়ার জন্য দাঁড়ায়, তো সেই একটা ব্যাপার থাকবে আর কি। কেমন হলো আজকে খেয়ে, কেমন লাগলো? রিক্রিয়েট হলো? রিক্রিয়েট তো হলো, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এত রাত কেউ বলবে, এখন 1টা বাজছে, কে বলবে? সত্যি দেখ এখনো কত লোক, দেখ। ডিনার সেরে আবার শুরু হলো আমাদের জার্নি। গন্তব্য নর্থ বেঙ্গল। রাত যত গড়াতে লাগলো, রাস্তাটাও যেন আরো আপন হয়ে উঠল। হেডলাইটের আলোয় ছুটে চলে যখন আমরা ফারাক্কা পৌঁছালাম, জানলার বাইরে শুধু তারা ভরা আকাশ। রায়পুরে নেওয়া হলো একটা ছোট্ট বিরতি। কফির কাপে এক চুমুক দিতেই পথ চলার ক্লান্তি নিমেষের মধ্যে গায়েব। ব্রেক নিয়ে আবার শুরু রাতের বুক চিরে ছুটে চলা। এখন শুধু উত্তরবঙ্গের সবুজ সকালে পৌঁছানোর অপেক্ষায়। ভোর তখন 5:16, আর আমরা পৌঁছে গেলাম ইসলামপুর। রাতের অন্ধকার কেটে ভোরের আলোয় চারপাশে ধরা দিল হালকা কুয়াশার চাদর। চোখে ঘুম, মনে উত্তেজনা, কারণ পাহাড় একদমই কাছে। ঘড়ি কাটায় বাজে এখন পাক্কা 7টা, আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। এই শিলিগুড়ি একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে দাবাই পেট্রোলটা ভরছে। দারুণ জার্নি ছিল, ঘুম তো একটুও হয়নি, চোখে মুখের অবস্থা হয়তো চোখ টোকের নিচে কালি পড়ে গেছে, এটা ইগনোর করবেন আপাতত। সামনেই আসছে বালাসন ব্রিজ আর ওই খাপরাইল মোড়, যেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে চলে যেতে হবে দার্জিলিং বা কার্শিয়াং চলে যেতে হবে। যদি আমরা ওইদিকে যাবো না, আমরা সোজা বেরিয়ে যাবো সেবকের দিকে। সেবক এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, এখান থেকে হার্ডলি ওই 25-30 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে আমাদের সেবকের। তারপর সেবক ক্রস করে যেতে হবে আমাদের পানবু। এই হচ্ছে আমাদের বাহন, যেটা রাত থেকে আমাদের সার্ভিস দিয়েছে এতদূর আসার জন্য। নাইট জার্নিটা আপনাদের হয়তো দেখাতে পারিনি, কিন্তু আমরা চূড়ান্ত লেভেলের এনজয় করেছি, চূড়ান্ত। আমাদের এই ডালখোলা থেকে শুরু করে ইসলামপুর অবধি রাস্তাটা তো খারাপ, ওটা আমাদের যারা আপনারা যদি জলপাইগুড়ির আমাদের ভিডিও দেখে থাকেন, মানে আমাদের মেঘালয় সিরিজের ফার্স্ট ভিডিওটা, তাহলে ওখানে পুরো রোড কন্ডিশন দেওয়া আছে। এখন রোডের কোনো ইমপ্রুভমেন্ট নেই, সেম রোড কন্ডিশনই আছে। ঘুম হয়নি, একবার শুধু হোটেলে যেতে হবে, আর একবার স্নান করে খেয়ে নিলেই ব্যাস বডি ছেড়ে দেবে। এই হচ্ছে বালাসন ব্রিজ, আর বাঁদিকে হচ্ছে বালাসন রিভার, আর সামনেই আসছে খাপরাইল মোড়। আমরা যে দার্জিলিং যখন ট্রিপ করেছিলাম, আমরা নিউ এনজেপি থেকে গাড়ি নিয়েছিলাম, আর এই খাপরাইল মোড় থেকে আমরা চলে গেছিলাম বাঁদিকে। সামনে আসছে সেবক, আর এই শিলিগুড়ি ক্রস করে আসার পর এই সেবক রোডটা দারুণ। ফার্স্ট টাইম আমাদের এই সেবকের দিকের আমাদের জার্নি, আমার বিশেষ করে, আমার আর অহনার, এই রোডটা আমরা ফার্স্ট টাইম এসেছি। তো অসম্ভব সুন্দর এই রোডটা, রোড কন্ডিশন। এখন তো তাও বসন্তকাল বলে পাতা অনেক কম, এটা ওই বর্ষাকালের দিকগুলো হয়ে গেলে পুরো সবুজে ঘিরে যাবে, রাস্তাটা তো আরও সুন্দর লাগবে। এখানে আবার লেখা আছে, মানে ওই জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে এলিফ্যান্ট করিডোর বলে। নিশ্চয়ই এখানে হাতিরাতি হয়তো বেরোয়, সুযোগ সুবিধা বেরোয়। হ্যাঁ, যখন মানুষজন কম থাকে ওটাই ওদের সুযোগ, তখন যখন ভালো খাবার পাবে তখন সুবিধা।
তবে এই পুরো রাস্তাটা কিন্তু আর্মি এরিয়া। সামনেই আসছে সেবক, ইচ্ছা আছে সেবক কালীবাড়িতে একটু পুজো দেওয়া। সকাল 8টা থেকে তো খুলে যায় আমি জানি। ঢুকে গেছি সেবকে, আর ঢোকার সাথে সাথে ডান দিকে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প। সেবক ঢোকার সাথে সাথে পাহাড়ের দুর্দান্ত ভিউ স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে সেই রাইট টার্ন, যে রাইট টার্নটার জন্য সবাই ওয়েট করে থাকে। এই বাঁ দিকে সেবক রেল স্টেশন শুরু হয়ে গেছে, দুর্দান্ত পাহাড়। আর ডান দিকে তিস্তা নদী। বাবু দেখ, এই সামনেই আসছে করোনেশন ব্রিজ, বিখ্যাত করোনেশন ব্রিজ, আর সেবক কালী মন্দির। এখন 8টা সাড়ে 8টার মতো বাজতে চললো। কটা বাজে এখন? 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখনও কিন্তু সূর্যের কোনো দেখা নেই। আমাদের কপালটাকে ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না। ভালো এই কারণে সূর্য যেহেতু নেই, দুপুরবেলাটা গরম লাগবে না, ভালোভাবে ঘুরতে পারবো। আর খারাপ এই কারণে, কারণ এত কুয়াশা জমে আছে চারদিকে, তার জন্য ভিউও কিছু ভালো পাবো না, দূর থেকে ভ্যালির কিছু ভিউ পাবো না। তা বাইরে তো এই ফার্স্ট টাইম পাহাড়ি রাস্তায় গাড়ি ড্রাইভ করা, তাই জন্য জড়ো হয়ে গাড়ি চালাচ্ছে। একদম পুরো কনসেন্ট্রেশন, একদম পুরো ফুল রোডের উপরে। চলে এসেছি সেবকের কালী মন্দির, এই বাঁহাতে। দেখি টুক করে একটা জায়গায় দাঁড়াতে হবে। এখানে মন্দির থেকে একটু এগিয়ে আসলেই সামনে একটা পার্কিং মতো আছে, ওখানে গাড়ি পার্ক করতে হবে। আর পার্ক করে আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। যতটুকু আমি জানি মন্দিরের মধ্যে কোনো রকম ক্যামেরা কিছু অ্যালাউড নয়। তো যাই হোক, সব থেকে মেন ব্যাপার এই মন্দিরের তো পুজো দিয়ে তো শান্তি হবেই, তার থেকে আরও ভালো লাগবে এখান থেকে ভিউটা। সামনেই দেখা যাচ্ছে করোনেশন ব্রিজের ভিউ। দেখে এখানে পুজো দেওয়ার জন্য ডালাটা নেব, নিয়ে চলে যাবো পুজো করতে। ওই যে ওখানে করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। যদিও বা আমরা যাবো ওই রাস্তা বরাবর, করোনেশন ব্রিজ আরও পাশে যাবো আমরা। তো আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। এসে আপনাদের সাথে সব এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সেবকেশ্বরী কালী মন্দির একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শক্তিপীঠের প্রতিরূপ হিসেবে বিবেচিত হয়। এটি বহু বছর ধরেই স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার স্থান। মন্দিরটি দেবী কালীকে উৎসর্গ করা হয়েছে এবং বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যাওয়ার আগে অনেকে এই মন্দিরে পুজো দিয়ে থাকে। পুজো দেওয়া তো কমপ্লিট, কি আর বলবো, মন পুরো শান্তি, মানে একদম শান্তি হলো একটা মন পুরো। এই পুজোটা দেওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। এর আগে যখন আমার অনেকবার সিকিম যাওয়ার প্ল্যান হয়েছে, কিন্তু অনেক কারণে হয়ে ওঠেনি। তো প্রত্যেকবার যখন সিকিম যাওয়ার প্ল্যান হতো ভাবতাম এই মন্দিরে পুজো দেবো, এই মন্দিরে পুজো দেবো। একদিন সেই পুজোটা হয়ে ওঠেনি, আজকে সার্থক হলো, খুব মন ভরে গেল পুরো। তার উপরে লাকিলি আজকের আমাদের যোগটাও খুব শুভ। আজকের অমাবস্যা, আমি যেখান থেকে পুজো দিলাম, মানে ওই ফুলগুলো কিনলাম অ্যাকচুয়ালি, উনি বললেন যে আজকের অমাবস্যা, আপনারা খুব ভালো দিনে এসছেন। মানে সব যোগ টোক সব মিলে গেল আজকের একদম পুজো দিয়ে, তাই না? তোমারও তো এই পুজো এখানে দেওয়া তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল, ওরও ইচ্ছে ছিল। ও বলেছিল যখনই যাওয়া হবে, ও বলেছিল যে এখানে কিন্তু পুজো দেবো। আবার জার্নি স্টার্ট টুয়ার্ডস আমাদের হোমস্টের দিকে। এই যাওয়ার পথেই এই যে সুন্দর, অসম্ভব সুন্দর করোনেশন ব্রিজ, আমাদের কানেক্টার নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে, বিখ্যাত করোনেশন ব্রিজ। এখন আর দাঁড়ালাম না কারণ সবাই খুব টায়ার্ড। যাক, এখান থেকে আমাদের হোমস্টে দেখাচ্ছে 16 কিলোমিটার মতো, আর টাইম লাগবে ওই 41 মিনিট মতো, বা 40-45 মিনিট মতো টাইম লাগবে দেখাচ্ছে। দেখা যাক, বাদবাকি আমাদের ড্রাইভারের হাতে স্কিল আর স্পিডের উপর সব কিছু ডিপেন্ড করছে। রাস্তাটা এখানে একটু ভালো মতোই খারাপ। এই সব ড্যামেজ হয়েছিল যখন তিস্তা নদী তার বীভৎস ধ্বংসলীলা চালিয়েছিল। কীভাবে ডান দিকে দেখলে বোঝা যাচ্ছে এই দিকটা পুরোটা কীভাবে ধ্বংস হয়েছিল, মানে কীভাবে জিনিসগুলো
আমাদের কিন্তু পানবুটা সেবক ক্রস করে খুব বেশি দূরে না, ডিস্টেন্স তো বলে দিয়েছি অলরেডি, বেশি ডিস্টেন্স নয়, প্রায় সেবক থেকে মাত্র 14-15 কিলোমিটার। মানে এখানে কালীঝোড়া একটা নদী আসবে, আমার যাওয়ার পথেই পড়বে কালীঝোড়া নদী, আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। কালীঝোড়া নদী ক্রস করলেই একটু এগোনোর পর ডান হাতে চলে যেতে হবে, ওইখান থেকে ঢুকে একটুখানি গেলেই পানবু পড়বে আমাদের। এই যে কালীঝোড়া নদী, এই যে পাশ দিয়ে যাচ্ছে, যদিও কালীঝোড়া নদীতে জল নেই। এই কালীঝোড়া নদী ক্রস করলাম, মানে আর একটুখানি, আর হয়তো হার্ডলি ওই 1 কিলোমিটারের মধ্যে গিয়ে ডান হাতে রাস্তা ঢুকে যেতে হবে। পানবু যাওয়ার পথটা শুরু হয় কালীঝোড়া ড্যাম বা তিস্তা লো ড্যাম পার করে। ড্যামটা পেরোতেই পাহাড়ের খাড়া চড়াই শুরু, আর ঠিক তখনই সামনে আসে আমাদের প্রথম বাধা। তো এখানে হয়েছে প্ল্যানে একটা ছোট্ট চেঞ্জটা হচ্ছে, এখানে নিচে আছে আমাদের এইদিকে আছে কালীঝোড়া ড্যাম। এই কালীঝোড়া ড্যামটা অ্যাকচুয়ালি হচ্ছে রেস্ট্রিক্টেড জোন, মানে এখানে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু করা যায় না। তো আমি এই পর্যন্ত ভিডিও কিছু করতে পারছিলাম না, আর্মি এরিয়া বলে। তো এখান থেকে বেরিয়ে এসেছি, এখন আমি রেকর্ডিং করতে পারবো, তাই জন্য আমি রেকর্ডিং এখন চালু করলাম। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমার দা ভাই তো ড্রাইভার, তো দা ভাইয়ের হিল রোডে চালানোর কোনো অভ্যেস নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই। তো এখানে যে আর্মি অফিসার ছিলেন উনি একটু আমাদের ওয়ার্ন করলেন যে এই রাতটা মানে আমাদের কালীঝোড়া ড্যাম থেকে পানবু অবধি পুরো রাস্তাটা হচ্ছে আঁকাবাঁকা আর টোটাল খাড়া, অনেকটা খাড়া রাস্তা। যদি এক্সপিরিয়েন্স না থাকে ইন দ্যাট কেস যাওয়াটা খুব রিস্কি হবে। আর এটা শুনে দাবাই মারাত্মক ভয় পেয়ে গেছে। এখন বাজে 10:35, আমরা এখানে এসে পৌঁছেছিলাম এই কালীঝোড়া ড্যামে 8:45-50 নাগাদ, মানে প্রায় 2 ঘন্টার কাছে হতে চললো। আমরা এখানেই বসেছিলাম। আমরা তারপরে আমাদের যে হোমস্টে যেটা আছে পানবু, যে হোমস্টেটা বুক করেছি, ওখানে ফোন করি, ওখান থেকে আবার ড্রাইভার পাঠায়। এখন ড্রাইভার নিয়ে দাবাই গাড়িতে আসছে, আর যিনি ড্রাইভারে করে এসেছিলেন, ড্রাইভারকে নিয়ে এসেছিলেন সন্তোষ দা, আমাকে এখন বাইকে চড়িয়ে নিয়ে যাচ্ছে। পালসার 200 করে মোটর রাইড। এই যে আসছে পেছনে গাড়ি আমাদের যেটা ড্রাইভার এখন চেঞ্জ হয়ে গিয়ে অন্য একজন ড্রাইভার। তো এখানে আমরা তো চলে এসেছি পানবু গ্রামে। তো পানবু গ্রামে এন্ট্রি করার জন্য এখানে একটা ওই এন্ট্রি পয়েন্ট আছে, যেখান থেকে কিন্তু 20 টাকা পার হেড আমাদের পে করতে হবে। যদিও আমাদের পে করতে হলো না, কারণ আমাদের সন্তোষদা ছিল। সন্তোষদা অ্যাকচুয়ালি এই পানবু যে এন্ট্রি পয়েন্টে উনিও ডিউটি করেন, তো সন্তোষদা ছিলেন বলে আমাদের কিন্তু 20 টাকাটা দিতে হলো না। আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনাদের পার হেড 20 रुपीस पे করে তবেই এই গ্রামে এন্ট্রি করতে হবে। दिखाई दे रहा है ऊपर वाला जो है, ट्रैक देख रहा है ना। हाँ उतने ऊपर अभी भी जाना है। মোটামুটি তাহলে 1000 জন গ্রামবাসী নিয়ে এই ছোট্ট এবং সুন্দর পানবু গ্রাম। আর পানবু গ্রামে আমরা মোটামুটি এই পাহাড়টা যতদূর আমি শুনছি 1600 থেকে 1700 মিটার উঁচু। এই পানবু পাহাড়ের উপরে আমাদের হোমস্টেটা। ওয়েদারটা এত উপরে আসার সাথে সাথে এতটা সুন্দর ঠান্ডা হয়ে গেল, আরও উপরে উঠছি। ওই পেছনে যেতে হবে আমাদের এখনও ওঠার জন্য। 1.5-2 ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছেছি পানবু ভিউ পয়েন্ট হোমস্টেতে। জাস্ট দেখুন লুকটা অ্যান্ড ভিউ। যদিও কুয়াশা দেখা যাচ্ছে না, বাট দূর থেকে বোঝাই যাচ্ছে পুরো পাহাড়। কালকে যদি কুয়াশাটা কেটে যায় তাহলে এখান থেকে তো একটা অপূর্ব ভিউ আসবে। আর হোমস্টেটা দেখতে প্রচণ্ড কিউট, সুন্দর মিষ্টি একটা হোমস্টে, বিশাল বড় স্পেস সামনে। চলুন আপনাদেরকে আগে হোমস্টেটা ঘুরে দেখাই। তোমার আজকের এই গাইডে তোমার কি মনে হয় তুমি আসতে পারতে? 100% না। যারা মানে দেখুন, এর আগে তো আমি হিল স্টেশনে চালিয়েছি, কিন্তু এখানে শুনে একদম ফার্স্ট গিয়ারে রাখতে হবে, স্পিডে রাখতে হবে, রেখে গাড়িকে একদম ইউটার্ন নয়, মানে 360 ডিগ্রি রাউন্ড নিতে হবে। তো একদম সরু রাস্তা অপোজিট থেকে গাড়ি এলে যারা হিল স্টেশনে চালানো অভ্যেস নেই তারা একদম পারবেন না। এখন দাঁড়িয়ে আছি আমাদের রুমের সামনে, এবং এইখানে দেখতেই পাচ্ছেন এটা 3টে রুম আছে। এটা পুরনো বিল্ডিং, 2-2.5 বছর পুরনো, মানে 2-2.5 বছর। ওটা একদম রিসেন্টলি তৈরি হয়েছে, 1 বছর। ওটা অ্যাভেলেবেল ছিল না বলে আমরা পাইনি, ওটা নতুন বলে দেখতেও বেশি সুন্দর। ওটা 2টো রুম আছে। তো এখানে পেয়েছি, এখানকার রুমটা যথেষ্ট সুন্দর। আসুন ভেতরে রুম টুরটা আপনাদের করি।
সমস্ত কিছু বেসিক অ্যামিনিটিস যেটা থাকে দিয়েছে। এখানে 2টো বেড আছে, 2জন এটে যাবে, কুইন সাইজ মনে হচ্ছে। চেয়ার, টেবিল, অলরেডি ব্যাগ ভরিয়ে দিয়েছি। এখানে আরেকটা টেবিল, আর এখানে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমেও যথেষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়াশরুম, পরিষ্কার সুন্দর, ছোট্টর উপর কোমোড আছে, বেসিন, জেট স্প্রে সবই আছে। আমাদের রুমের পাশের রুমটাই হচ্ছে দিদিরা পেয়েছে আর কি, দেওয়া হয়েছে দিদিদেরকে। এটাতেও সেম, 2টো বেড আছে, বাথরুম, আর এদিকে একটা জানলা আছে এক্সট্রা। এই হোমস্টেটা আমরা বুক করেছি 1500 টাকা পার হেড করে, ইনক্লুডিং ফুড, 4 বেলা ফুড। এখন যেরকম আমরা এখন 11:30টার দিকে ঢুকলাম, তো এখন আমরা লাঞ্চ করব আগে, তারপরে ইভিনিং স্ন্যাক্স, ডিনার, কালকে ব্রেকফাস্ট, অ্যান্ড তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। একটা ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর হোমস্টে। ভাগ্য ভালো থাকলে, মানে আকাশ যদি পরিষ্কার থাকে, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ মেলে। চারপাশটা ঘন সবুজে মোড়া পাহাড়ে ঘেরা, আর সেই সঙ্গে ঠান্ডা হাওয়া। এক মুহূর্তেই সব ক্লান্তি উড়ে গেল। সত্যি বলতে পাহাড়ের এই শান্ত পরিবেশে মনটা একেবারে হালকা আর ফুরফুরে হয়ে যায়। কালকে থেকে তো জার্নি করছি। কলকাতা থেকে আমরা এসেছি পানবুতে, একটা অফবিট ডেস্টিনেশন। রাতেও ঠিক করে ঘুম হয়নি, পুরোটাই রাতটাই জার্নি করে কেটেছে। টায়ার্ড ইনিশিয়ালি ছিলাম, যখন একটু ওয়েট করতে হচ্ছিলো ওখানে ড্রাইভার দাদার জন্য, বাট এখানে এসে আর কোনো টায়ার্ডনেস নেই। কিন্তু তবুও শরীরের জন্য খাওয়া দাওয়া আর ঘুমটা একটু দরকার। একটু ঘুমাবো যাতে বিকেলবেলা আবার ফ্রেশ মাইন্ডে আশেপাশের কিছু সাইট সিন আমরা কভার করতে পারি, এবং সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু পরের ভিডিওতে। আজকের ভিডিও আমরা এতটাই রাখছি, পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, এবং যেখানে আমরা শেয়ার করব আমাদের এই সুন্দর পানবু গ্রামে কাটানো কিছু অপূর্ব মুহূর্ত এবং অপূর্ব কিছু সাইট সিন। চলুন তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল দেখতে থাকবেন।